এইচপি ল্যাপটপ হচ্ছে এমন ল্যাপটপ যেগুলো মোটামুটি বাপ দাদার আমল থেকে ইউজ করে আসা হইতেছে। এখনও যদি কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয় বা কোনো কাজে যদি লাগে, তখন তারা চিন্তা করে যে একটা ল্যাপটপ নিবে, অ্যান্ড প্রথমে যেটার কথা মাথায় আসে যে ভাইয়া সব থেকে সেফ অপশনে যাব, সেটা হচ্ছে এইচপি। আমার পাশে আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে HP 15s, উইচ কামস উইথ দ্য 13th জেনারেশন ইন্টেল প্রসেসর আর NVIDIA MX 550 গ্রাফিক্স। যারা মূলত একটু বাজেটে টাকা খরচ করতে চায় বাট গেমিং ল্যাপটপের মতো ভারী ল্যাপটপগুলো নিতে চায় না, যেগুলো চার্জ বেশি টানে, আবার তারা এই ধরনের যেগুলো ক্যারিংয়ের সুবিধা, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, চাপাচাপি করতে হয়, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ একটা অপশন হতে পারে। আজকে মোটামুটি এই ল্যাপটপের কাটাছেঁড়া থাকবে, অ্যান্ড বলা হবে যে এই ল্যাপটপটাকে আপনার নেওয়া উচিত নাকি উচিত না। 92,000 টাকা প্রাইস পয়েন্টে জিনিসটা কেমন হবে। আমি আছি অনুরাগ, আপনাদের দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আরেকটা আমাদের এইচপি ডাইসেকশনে। প্রথমে যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, 15s সিরিজ যেহেতু, ওরা কিন্তু বিল্ড কোয়ালিটিতে পুরাটাই প্লাস্টিক দিয়ে ইমপ্লিমেন্ট করে দিছে। নাথিং টু এক্সপেক্ট মাচ। কারণ হচ্ছে প্যাভিলিয়ন সিরিজ যদি হতো তাহলে কিন্তু ওরা হচ্ছে মেটালিক জিনিসটা দিত, বাট ওরা এখানে দেয় নাই। বাট প্লাস্টিক হলো বেশ ডিউরেবল আছে, 1.59 কেজির মতো ওজন, যেটা কিন্তু আপনার মোটামুটি ক্যারিংয়ের জন্য বেশ সুবিধাজনকই। আর এটা লেফটে একটা USB টাইপ A পোর্ট আছে, HDMI 1.4 পোর্ট আছে, টাইপ সি একটা পোর্ট আছে উইচ ইজ নট থান্ডারবোল্ট সাপোর্টেড, USB 3.5mm জ্যাক, আর রাইটে একটা USB A পোর্ট দিয়ে দিছে 3.2, যেটা এখানে আমার মনে হয় ওরা হচ্ছে আইও পোর্টসে কিছুটা কিপটামি করে ফেলছে। আরও যদি একটু USB-র অপশন দিত বা টাইপ সির অপশন দিত তাহলে কিন্তু বেটার হতো। যাই হোক, বিল্ড কোয়ালিটি নিয়ে আর বেশি কিছু বলার নেই। এবার একটু কিবোর্ড অ্যান্ড সাউন্ড নিয়ে চলুন কথাবার্তা বলি। কিবোর্ড অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে যদি কথাবার্তা বলি, ওরা এখানে একটা ফুল সাইজের কিবোর্ড দিছে, যেটা কিন্তু অফকোর্স ব্যাকলিট চিকলেট সাপোর্টও দিয়ে দিছে। তো যারা হচ্ছে রাত জেগে কাজ করেন বা অন্ধকার রুমে কাজ করেন, তারা কিন্তু এই ব্যাকলিটটার ভালো অ্যাডভান্টেজ পাবেন। ফুল সাইজ কিবোর্ড, তাই কোনো চিন্তা নেই। ক্লিকিং এক্সপিরিয়েন্সটা কি ট্রাভেল মোটামুটি ওকেই ছিল, অত ক্লিকি ফিলিং না, হালকা মুশি ফিলিং আছে, বাট ইটস ফাইন। ট্র্যাকপ্যাড যেটা দিছে, এটা কিন্তু বিশাল একটা ট্র্যাকপ্যাড দিছে, ভালো একটা কাজ করছে, বিকজ ট্র্যাকপ্যাড বিশাল হলে, সার্ফেস এরিয়াটা বেশি হলে আপনি ইউজ করে মজা পাবেন। অ্যান্ড সাউন্ড নিয়ে যদি কথাবার্তা বলি, সাউন্ড ওয়াজ নট দ্যাট গুড। স্টেরিও স্পিকার সিস্টেম কোনোভাবে একটা আটায় দিছে, বেস ট্রেবল কিছু নেই, আমার কোথাও যেন লাউডনেসটা একটু কম মনে হয়েছে। এখান থেকে আমি আসলে বেশি কিছু এক্সপেক্ট করার মতো রাখি না। সাউন্ড এইসব এই জিনিসগুলোতে কস্ট কাটিং করে এই ধরনের ল্যাপটপে। আর যদি ওয়েবক্যাম নিয়ে কথাবার্তা বলি, প্রাইভেসি শাটার দিছে, বাট ওয়েবক্যামের কোয়ালিটি ওয়াজ ল্যাপটপে যেমনটা হয় বিলো অ্যাভারেজ কোয়ালিটির একটা ওয়েবক্যাম ছিল। এবার একটু মেইন একটা পার্ট ডিসপ্লে নিয়ে চলুন কথাবার্তা বলি। ডিসপ্লের ক্ষেত্রে ওরা যেটা দিছে 15.6 ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে দিছে, বাট আমার মনে হয়েছে ল্যাপটপের দুর্বল দিকটাই হচ্ছে ডিসপ্লে। কারণ 92,000 টাকার মধ্যে ওরা একটা মোটামুটি গ্রাফিক্স কার্ড আর ভালো একটা প্রসেসর আটাতে যায়, এখানে একটা কস্ট কাটিং করছে। 250 নিটস হচ্ছে এটা প্যানেল ব্রাইটনেস মোটামুটি যায়, আর প্যানেলটা নট গুড। প্যাভিলিয়নের ডিসপ্লে কিন্তু অনেক ভালো হয়, একদম IPS ডিসপ্লে দিয়ে দেয়, বাট এখানে একটা অ্যান্টি গ্লেয়ার একটা মোটামুটি ডিসপ্লে দিছে, যেটার কালারটা ফেডেড ছিল মোটামুটি। আমি শিফটিং ইস্যু পাইছি, অর্থাৎ আপনি নানা রকম অ্যাঙ্গেল থেকে দেখলে কালারটাকে ডেভিয়েট হইতে দেখবে, মনে হচ্ছে যে কালারে এই দিকটা ওই দিকটা শিফট হয়ে যাচ্ছে। কালারের হচ্ছে নিউট্রালিটি আর ব্যালেন্সও ভালো ছিল না, এই টেন্ডেন্সিটা ল্যাপটপের এই ডিসপ্লেতে ভালো ছিল না। অ্যান্ড মোটামুটি একটু গ্লেয়ারও পাবেন, অ্যান্ড ব্লিডিংও আছে। তো সব মিলে এটাকে একটা আমি অত ভালো ডিসপ্লের কাতারে দিচ্ছি না। অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে লং টার্মের, লং রানে অতটা ইউজেবলও না। তো যারা হচ্ছে ল্যাপটপটা কেনার প্ল্যান করতেছেন, বাসায় যদি আলাদা একটা মনিটর থাকে তাহলে ফাইন, বাট এমনিতে বাইরে কাজ চালাতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এইবার একটু চলুন আন্ডার দ্য হুড নিয়ে কথাবার্তা বলা যায়। আন্ডার দ্য হুডে ল্যাপটপটাকে পাওয়ার আপ করছে ইন্টেলের ইনহাউস Core i3 1335U। এই প্রসেসরটা 13 জেনারেশনের মোটামুটি লেটেস্ট একটা প্রসেসর, যার 10টা কোর, এর মধ্যে 2টা হচ্ছে মাত্র পারফরমেন্স কোর আর বাকি 8টাই হচ্ছে এফিসিয়েন্সি কোর। তো এফিসিয়েন্সি কোরের এত প্রেজেন্সটা অনেকে কিন্তু পছন্দ করে না, বাট যাই হোক, ব্যাটারি সেভিং করা ল্যাপটপ। সাথে আছে 8GB DDR4 র্যাম, যেটা কিন্তু 3200 মেগাহার্টজের, 16GB করে দিলে ভালো হতো, বাট দিছে 512GB এর Zen 3 NVMe SSD। আর সাথে এটা গ্রাফিক্স হাঙ্গারনেসকে পাওয়ার আপ করতেছে NVIDIAর ছোটোখাটো MX 550 2GB GDDR6 একটি এডিশন গ্রাফিক্স কার্ড। ওয়েল, প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী স্পেক দেখে কিন্তু মোটামুটি প্রমিসিং লাগতেছে। অ্যাটলিস্ট যারা ক্যারি করার চিন্তা করবেন তাদের জন্য HP থেকে কিন্তু এটা মোটামুটি একটা ভালোই অফারিং। হ্যাঁ, তো আমি যখন এটাকে একটু গিগ বেচে রান করালাম, তখন দেখলাম যে সিঙ্গেল করে কিন্তু প্রসেসরটা প্রায় 2145 অ্যান্ড মাল্টি করে প্রায় 5275 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু এই প্রসেসরের জন্য কমপ্লিটলি ফাইন অ্যান্ড ইউজেবল কাজের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর যখন আমি ভিরেতে বেঞ্চমার্ক করলাম, প্রসেসরটার ক্যালিবার মাপলাম, দেখলাম যে 6600+ মতো স্কোর পুশ করছে, উইচ ইজ গুড। OpenCL-এ ভাবলাম যে জিপিউটা তো দিছে, ওই আগে একসময় MX 350 ইউজ হইতো, এবার 550 দিচ্ছে, এটার ক্যালিবারটা একটু মাপি।
ক্যালিবার মাপতে যেয়ে দেখলাম যে মোটামুটি 36,918 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু একদম নেক্সট টু একটা 1650, বলা যায় 1650 থেকে কিছুটা কম স্কোর। তো এই আশা থেকে ভাবলাম যে তাহলে যদি জিপিউটা 1650 মতো পারফর্ম করে তাহলে কিন্তু মন্দ না ব্যাপারটা, তাহলে কিন্তু ভালোই হবে। তো আমি করলাম কি, এই ল্যাপটপটাতে একটু 7-5 না ভেবে একটা হেভি ট্রিপলের টাইটেল সাইবারপাঙ্ক 2077 খেলতে বসায় দিলাম। সাইবারপাঙ্ক 2077 যখন লো প্রিসেটে মোটামুটি হচ্ছে কি এফএসআরকে পারফরমেন্স মোডে সেট করে বসায় দিলাম, দেখলাম যে জিপিইউ থাকা সত্ত্বেও যেহেতু মাত্র 2 জিবি আর প্রসেসরটা তো মোটামুটি একটা এফিশিয়েন্ট প্রসেসর, দুইটার বটন লেকিং ফ্যাক্টরের কারণে সাইবারপাঙ্কে মোটামুটি 17 FPS এর বেশি কিন্তু এটা অ্যাভারেজে টানতে পারেনি। অর্থাৎ আপনারা মোটামুটি যে গেমগুলো আছে সেগুলো কিন্তু খেলতে পারবেন, ভ্যালোরেন্ট, ফ্রি ফায়ার, তারপরে আর যেগুলো একটু হালকা ধাঁচের গেম আছে ডাবল এ টাইটেলগুলো, এগুলো মোটামুটি বেশ ভালো মধ্যেই খেলতে পারবেন। বাট যেগুলো ভিরাম হাংরি ট্রিপল এ টাইটেল, ওখানে কিন্তু আপনার রেজুলেশন লো আর ইএটিএ লো করে খেলতে হবে, যেটা একটা মোটামুটি কি আর বলবো 2 জিবি ভিরাম দিছে, এটা আর কিছু বলার নেই। আর যেটা আছে এমএসআই কাম্বাস্টারে যখন এটাকে 1080p প্রিসেন্ট বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে মোটামুটি 13 FPS এর মতো টানতেছে ওপেন জিএল সিস্টেমে, এটা মোটামুটি একটু হতাশার ব্যাপার। তো আমাদের যেই হচ্ছে এখানে এসএসডিটা দিছে সেটা তো ক্যালিবারটা মাপতে হয়, তো স্পিড মাপার সময় দেখলাম যে সেটা কিন্তু আপনার প্রায় 33 MBps 37 MBps এর মতো সিকুয়েন্সিয়াল রিডে স্পিড দিচ্ছে, রাইটে 27 MBps এর মতো ছিল। ফাঁকতালে ওর একটা পিসিআই Zen 3 SSD দিয়ে দিয়েছে, Zen 4 দিলে কিন্তু ভালো হতো। যেভাবে এসএসডির দাম বাড়তেছে এটা কিন্তু ল্যাপটপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোম্পানিরা এখন Zen 3 SSD দিয়ে দিচ্ছে। এবার একটু থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে চলুন কথাবার্তা বলি। ল্যাপটপের থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে আর কি বলবো, দেশের থার্মাল ম্যানেজমেন্টের যে অবস্থা, যে গরম পড়ছে, তো আমি কি করছি ল্যাপটপটাকে যখন আমরা প্রাইম 95 দিয়ে টর্চার টেস্ট করছি থার্মাল ম্যানেজমেন্টের জন্য, থার্মাল পারফরমেন্স মেজারমেন্টের জন্য, তখন আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে না করে 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এসি রুমে আমরা করছি, যাতে একটা প্রপার ডেমনস্ট্রেশন পাই। তো তখন দেখলাম যে এই ল্যাপটপটা মোটামুটি 69 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অ্যাভারেজে ঘোরাঘুরি করতেছিল, ম্যাক্সিমাম খালি একবার 81 ডিগ্রি সেলসিয়াস টাচ করছিল। তো যেহেতু এটা টাচ করছিল তো 81 ডিগ্রি সেলসিয়াস এটাকে ম্যাক্সিমাম ধরা যায়, বাট তারপরেই ক্লাসিক এইচপি অ্যাপ্রোচ যেটা করে, পারফরমেন্সটাকে হালকা থ্রটল করে টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখে। তো আমি দেখলাম যে মোটামুটি 20 থেকে 21 ওয়াট সাস্টেন করে এর মধ্যে 69 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস রাখতেছে, যেটা কিন্তু এই ধরনের ল্যাপটপের জন্য খুব একটা খারাপ না, আমি মোটামুটি ভালোই বলবো, ঠিক আছে। বাট 40-42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা মেজার করলে কত হয়তো এটা কিন্তু একটা দেখার ব্যাপার ছিল, বাট ওটা আমি আর এবার করি নাই। এমনিতে যেহেতু এটা করছে তার মানে থার্মাল দিকটা ওকে আছে, সমস্যা নেই। সফটওয়্যার অ্যান্ড ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে বলতে হয় যে এটাতে উইন্ডোজ 11 আপনার একদম প্রি ইনস্টলড হোম ভার্সনটা পাবেন, জেনুইনটা, সাথে হচ্ছে আপনার এইচপি পেরিফেরাল অ্যাপ আছে যেটা অত কাজে লাগে না, আমি দেখছি ঘাটাঘুটে হালকা কিছু বেসিক ফাংশন আপনাকে দিবে, বাট নট লাইক যে আসুসের আর্মনি ক্রেড বা মাই আসুস বা হচ্ছে আপনার লেনোভোর বান্টা জ্যাপের মতো, ওগুলো ধারে কাছ দিয়েও যায় না আমার মতে। আর এইটা যেটা আমি বলবো 41 ওয়াট আওয়ারে 3 সেলের ব্যাটারি দিছে, যেহেতু একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ডিসক্রিট জিপিইউ আছে, আমার মতে এইটা ব্যাকআপটা খুব একটা যে ভালো হবে তা না, বাট 2 ঘন্টা আপনারা একটা এক্সপেক্ট করতে পারেন মডারেট ইউজে, ব্রাউজিং রাইটিং, তারপর ওয়ার্ডের কাজ এইসবের ক্ষেত্রে। আর এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, এবার কনক্লুশনে কিছু কথা বলে জিনিসটা চলুন শেষ করে দিই। তাহলে কনক্লুশনে ল্যাপটপটা নিয়ে কী বলা যায়, দেখেন HP 15s যেটা ডেলিভারি করতেছে স্পেশালি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা যদি এটাতে কোডিং এসব কাজ করেন বা যারা অনেক দৌড়ঝাঁপ করেন তাদের কিন্তু এই জিনিসটা একটা জিনিস মেক সেন্স করে, কনসিডার করতে পারেন। কিবোর্ডে ব্যাকলাইটও দিয়ে দিয়েছে যেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার, বাট আমি বলবো এটার দাম হচ্ছে 92,000 টাকা, এটা থেকে 5,000 টাকা বাড়ায় এটারই আপনারা বড় ভাই প্যাভিলিয়নটা পাবেন। প্যাভিলিয়নের কিন্তু আপনার মেটালিক ফিনিশ পাবেন, থান্ডারবোল্ট পোর্ট পাবেন, তার সাথে হচ্ছে ডিসপ্লে পাবেন, IPS ডিসপ্লে পাবেন। সো সামওয়্যার দ্যাট মেক্স মোর সেন্স ইন দ্য বাজেট আর কি। আমার মনে হয় ওটা নেওয়া ভালো, বাট কারো যদি বাজেট একদম টাইট থাকেন এটার যদি কিছু জিনিস আপনাদের কনসিডার করতে হবে। ডিসপ্লেটা কিন্তু অতটা ভালো না, এটা আপনাকে একটু মানে কেমন ফিলিং দেবে এটা আমি তো ডিসকাস করছি, বাট আপনারা যদি অনেক দৌড়ঝাঁপ করতে চান, যাদের কিন্তু ধরেন ঢাকা থেকে গ্রামের বাড়ি বা অন্যান্য জায়গায় যেতে হয়, তাদের কিন্তু একটা এমন ল্যাপটপ দরকার যেটা মোটামুটি হালকা হবে। অ্যান্ড এটাতে একটা ডিসক্রিট এনভিডিয়া গ্রাফিক্স কার্ডও আছে যেটা কিন্তু ক্লোজ টু 1650 পারফরমেন্স দেয়, যেটা আমরা ডিসকাস করছি। যদিও 2 GB VRAM কম আছে। আর এটার যেই হচ্ছে আপনার এসএসডিটা দিছে Zen 3 এসএসডি দিছে, বাট Zen 3 হলো বাজেট ওয়াইজ যে এসএসডি দিছে যেটা কিন্তু বেশ মোটামুটি ভালোই পারফর্ম করে। তো যে খামতিগুলো আছে সেগুলো যদি মাথায় রেখে আপনি এটা ইউজ করতে পারেন লেজেন্ডারি এইচপির, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা ওয়ার্থ ইট হবে আমার মনে হয়েছে। বাট আমার মনে হয় ল্যাপটপের দামগুলো মানে
কনসিকুয়েন্টলি লাস্ট 2 বছরের তুলনায় কিন্তু অনেকটাই বাড়ছে, যেটা প্রমাণ হচ্ছে এটা। যাই হোক, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে না টেকোলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যাবেন। সেটাতে কিন্তু আমরা নানা রকমের গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করি, কী কী টেক ভিডিও নিয়ে হচ্ছে আপনার ডিসকাস করা, যে আমাদের নেক্সট ভিডিও কী কী নিয়ে আসবে সব কিন্তু আপনারা আমাকে সাজেশন দিতে পারেন। আপনাদের কোনো প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করতে পারেন, গ্রুপে পোস্ট দিতে পারেন, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। অ্যান্ড আমরা কিন্তু শীঘ্রই আরেকটা করবো, গিভওয়ে অ্যানাউন্স করবো। এই ছিল আজকের ভিডিওটা, এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। ততদিন গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।